নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি কি এবার তৃণমূল কংগ্রেসে, এবং সেই দিনটাকে 21শে জুলাই এর মঞ্চ, এইটা কিন্তু এই মুহূর্তে প্রবল জল্পনা উস্কে উঠেছে যখন দিলীপ ঘোষ সূত্র মারফত তার ঘনিষ্ঠ মহলে বলছেন যে একদম সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একবার 60 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুক যে দিলীপ ঘোষ আর বিজেপিতে নেই, তিনি তৃণমূলে চলে গেছে। জাস্ট ভাবার কথা বলেছেন তার ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ, এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে একদম রাজ্য রাজনীতিতে জল্পনা উস্কে উঠেছে যে দিলীপ ঘোষের শেষ ঠিকানা রাজনৈতিকভাবে সেটা কি তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসকে বারংবার একদম বিদ্ধ করেছেন তিনি, যে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে একদম ভারতীয় জনতা পার্টির 200-র বেশি কর্মীকে গত 4 বছরে হত্যা করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, সেই তৃণমূল কংগ্রেস কি দিলীপ ঘোষের শেষ রাজনৈতিক ঠিকানা? এই প্রশ্ন এখন উঠছে, এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে কেন যেতে পারেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে। তার কারণ নেতাকর্মীরা তাকে কিন্তু সাইড লাইন করে রেখেছেন। রাজ্যে এলেন মোদী, রাজ্যে এলেন অমিত শাহ, কিন্তু ডাক পেলেন না দিলীপ ঘোষ। এই ঘটনা পর যখন ঘটছে তখন দিলীপ ঘোষ তার রাজনৈতিক ঠিকানা বদলাবেন কিনা সেটা এমন একটা প্রশ্ন, এবং সেই সম্ভাবনাও কিন্তু একটা তৈরি হয়েছে। এবং দিলীপ ঘোষ যা বক্তব্য রেখেছেন তার ঘনিষ্ঠ মহলে, সেইখান থেকেই কিন্তু এই সম্ভাবনা। সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। এই মুহূর্তে দিলীপ ঘোষকে কিন্তু আমরা দেখেছি যে একদম অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024-এ হেরে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষ কিন্তু রীতিমতন গুরুত্ব হারাচ্ছিলেন দলের মধ্যে। আরও যদি প্রিসাইজলি আমরা বলি তাহলে কিন্তু দেখতে পাবো যে জবে থেকে দিলীপ ঘোষের একদম হাত থেকে চলে গেল দায়িত্বটা সুকান্ত মজুমদারের হাতে, রাজ্য সভাপতির পদ, এবং অন্যদিকে বিরোধী দলনেতা হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় থেকেই কিন্তু দলের মধ্যে গুরুত্ব হারাচ্ছিলেন দিলীপ ঘোষ। এবং গত 3 বছর তবুও কোনোভাবে কিন্তু একটা ম্যানেজ করে তার বিভিন্ন স্টাইলে বিভিন্ন বক্তব্য রেখে তিনি কিন্তু একদম একজন এমপি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন 2024 সাল পর্যন্ত। কিন্তু সেই দিলীপ ঘোষ যখন আমরা দেখলাম যে লিস্ট প্রকাশিত হলো বিজেপির তরফ থেকে 2024-এর নির্বাচনে, আমরা কিন্তু একদম দেখলাম দিলীপ ঘোষকে তার হাতের তালুর মতন পরিচিত যে গড় মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে সরিয়ে দেওয়া হলো বর্ধমান কেন্দ্রে, এবং সেই দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দিলীপ ঘোষকে হাঁটতে হলো কীর্তি আজাদের কাছে। এবং সেই হারার পরেই কিন্তু আর দিলীপ ঘোষ তেমনভাবে মাথা তুলে দাঁড়াতে পারছিলেন না। রিসেন্টলি আমরা দেখছিলাম যে একদম আবারও কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছেন দিলীপ ঘোষ। রিসেন্টলি তিনি তার যে একদম মেদিনীপুর কেন্দ্র, সেখানে গিয়ে একজন মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, সেখানে বিভিন্ন গরম ডায়ালগ দেন, এবং রিসেন্টলি আবার দেখছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে একদম বিধানসভার অভ্যন্তরে গিয়ে তিনি কিন্তু একটা বার্তা দিলেন যে বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির বর্তমানে যিনি মুখ শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে কোনো রকম বৈরিতা নেই এবং একদম একত্রে লড়াইটা করবেন বিজেপি, তেমনই কিন্তু একটা ছবি উঠে আসছিল। অর্থাৎ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী 3 জন একত্রিত হয়ে লড়াই করবেন, সেটাই কিন্তু ভেবেছিল বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু তেমন ঘটনা ঘটল না। কয়েকদিনের মধ্যেই তাল কাটলো দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনেও। তার কারণ আমরা দেখলাম যে দিলীপ ঘোষ সেই সময় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন যে সময় কিনা একদম মুর্শিদাবাদে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি, সংঘর্ষ চলছে। ঠিক সেই আবহে দিলীপ ঘোষ বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, এবং যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন আমি কিচ্ছু বলবো না, এবং শুভেন্দু অধিকারী গেলেনও না দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে। সেখান থেকেই সংঘাত শুরু, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে একদম অপ্রত্যাশিতভাবে 30শে এপ্রিল দিলীপ ঘোষ চলে গেলেন কিন্তু দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সেখানে উদ্বোধনের দিন সস্ত্রীক তিনি গেলেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন, তার পাশে বসলেন, আড্ডা মারলেন বেশ কিছুক্ষণ, এবং বেরিয়ে আসার সময় তিনি বললেন যে অরূপ বিশ্বাস তার বন্ধু, এবং তিনি বললেন যে যার হাত দিয়ে একদম ভগবান আসতে চান তাকে দিয়ে তার মন্দির গড়িয়ে নেন। এই ধরনের যে প্রশংসা দিলীপ ঘোষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, তারপরেই কিন্তু কোলাঘাটের কর্মী সভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষকে বয়কট করলো বিজেপির নেতাকর্মীরা। এবং তারপর থেকেই দিলীপ ঘোষ কিন্তু একদম আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিকভাবে পঙ্গু, এবং সেই জায়গাটা কিন্তু দিলীপ ঘোষের আর তেমনভাবে পাচ্ছেন না। তিনি যতই চেষ্টা করুন
তিনি মেদিনীপুরে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিজেপির নেতাকর্মীদের নিয়ে মেদিনীপুরে তিনি তার মতন করে তেরঙ্গা যাত্রা বিজেপির কর্মসূচি সেটা পালন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিন আগে তিনি একদম সরাসরি কিন্তু মেদিনীপুরে এবং তার যে বর্ধমান সেখানে তিনি কিন্তু একদম মর্নিং ওয়াকে বেরিয়েছেন এবং তার সঙ্গে রীতিমতন কিন্তু তিনি জনসংযোগ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু পার্টির যে একদম ফ্রন্ট লাইনে উঠে আসার কোনো সুযোগ পাচ্ছেন না দিলীপ ঘোষ। তার কারণ তাকে ডাকা হচ্ছে না। রিসেন্টলি আমরা কিন্তু দেখলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব মে মাসের শুরুতেই একটা বৈঠক করলো। তার মধ্যে ছিলেন একদম কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, এদের মতন নেতারা। এবং তারা কিন্তু সেই বৈঠকে ঠিক যেমনভাবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতিকে ডেকেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, ডেকেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা, ঠিক তেমনভাবে বিভিন্ন মুখ, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, বিভিন্ন নেতারা কিন্তু সুযোগ পেয়েছিলেন সেই মিটিংয়ে যাওয়ার এবং তাদের বক্তব্য রাখার। শুধু সুযোগ পেলেন না দিলীপ ঘোষ। এবং এই দিলীপ ঘোষ সুযোগ শুধু সেখানে পেলেন না তেমনই নয়, আমরা দেখলাম রাজ্যে এলে নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষকে ডাকা হলো না। দিলীপ ঘোষ বললেন সেটা তো উত্তরবঙ্গে এসেছে নরেন্দ্র মোদী, দক্ষিণবঙ্গে কোনো বড় নেতা আসলে অবশ্যই যেতাম। কিন্তু তারপরেই কিন্তু দুদিনের ব্যবধানে রাজ্যে কিন্তু আবারও এলেন অমিত শাহ, বিজেপির সেকেন্ড ইন কমান্ড এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ডাক পেলেন না দিলীপ ঘোষ এবং সেই সভা কিন্তু হলো কলকাতাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেদিন ছিল জামাই ষষ্ঠী এবং দিলীপ ঘোষকে অমিত শাহের সভায় দেখা গেল না, দেখা গেল সদ্য বিবাহিত শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে যেতে তিনি বাধ্য হলেন। এবং তারপর থেকেই যেটা একদম ঘনিষ্ঠ মহলের সূত্রে কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে যে দিলীপ ঘোষ তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে একদম সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী জাস্ট 60 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুক যে দিলীপ ঘোষ বিজেপিতে নেই এবং তৃণমূল জয়েন করেছেন, তাহলে তারা কতটা বেকায়দায় পড়বেন সেটাই একবার মনে করিয়ে দিতে হয়তো চেয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। এবং সেটা নিয়েই এই মুহূর্তে জল্পনা উস্কে উঠেছে যে দিলীপ ঘোষ তাহলে কি সেই যে আমরা দেখতে পেয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক পরের দিন যখন প্রেস কনফারেন্স করে চলে গেলেন দিলীপ ঘোষ, তখন তৃণমূলের কিছু নিচু তলার কর্মী কিংবা সমর্থক তারা দিলীপ ঘোষকে স্বাগতম জানালেন তৃণমূল কংগ্রেসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি তারা দিলেন। সেটাই কি দিলীপ ঘোষের পরবর্তী ঠিকানা কিংবা রাজনৈতিক ভবিষ্যৎ? রাজনীতি সবসময় সম্ভাবনাময় শিল্প এবং সেই দিক থেকেই এই মুহূর্তে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি একদম হাতের তালুর মতন বিজেপির সংগঠনটাকে চেনেন, যার হাত ধরে বিজেপির পশ্চিমবঙ্গে উত্থান হয়েছিল 2016 সাল থেকে 2019 সালের মধ্যে, এবং তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার বাম কংগ্রেসের দিক থেকে মুখ ঘুরিয়ে তাদের ভোটটা দান করেছিল বিরোধী দল হিসাবে বিজেপিকে। এবং বিজেপির ভোট পার্সেন্টেজ একদম এক টানে 5-6% থেকে বেড়ে হয়ে গিয়েছিল 39% কিংবা 41% 2019 সালে। এবং সেই ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত যে পশ্চিমবঙ্গের জনতা ধরে রেখেছেন, বিজেপিকেই তারা মূল বিরোধী শক্তি হিসেবে অস্তিত্ব দিয়েছেন কিংবা বজায় দিয়েছেন, তার অন্যতম কাণ্ডারি দিলীপ ঘোষ এবার কি শাসক দলে যোগদান করবেন? এবং সেটার পেছনে কি দায়ী থাকবে তার নিজের দল? তাকে গুরুত্ব না দেওয়াটাই কি অত্যন্ত গুরুতর হয়ে যাবে বিজেপির কাছে? এবং সেটা যদি হয় তাহলে কিন্তু কোনোভাবেই 2026-এর নির্বাচনে আর কেউ ঠেকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে, তৃণমূল কংগ্রেস কিন্তু অবশ্যই কোমর বেঁধে মাঠে নেমেছে। পরপর আমরা দেখতে পেয়েছি বিজেপির থেকে, কংগ্রেস থেকে বিভিন্ন মানুষজন কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করছেন। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি একদম জন বার্লা তিনি যেমন জয়েন করেছেন, শঙ্কর মালাকার তিনি যেমন জয়েন করেছেন কংগ্রেস থেকে, পীরজাদা কাসেম সিদ্দিকী তিনিও জয়েন করেছেন তৃণমূল কংগ্রেস। এইভাবে যেভাবে সাজাতে চাইছে তৃণমূল কংগ্রেস নিজেদের, সেখানে যদি নতুন দল পরিবর্তন হয়, দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার পরবর্তী ডেস্টিনেশন যদি হয় তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু অবশ্যই বলাই বাহুল্য কোনো লক্ষ্মীর ভাণ্ডার আর লাগবে না কিংবা কোনো প্রকল্প আর নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ওপর সামগ্রিক বিশ্বাসযোগ্যতাটা মানুষের এমনিই তৈরি হবে। যে ভোটটা বিজেপিতে 39% গিয়েছিল, তার যতটা পার্সেন্টেজ অফ ভোট দিলীপ ঘোষকে দেখে গিয়েছিল, সেটা কিন্তু হয়তো আবার পশ্চিমবঙ্গে তৃণমূলের দিকেই ফিরে যেতে পারে। আপনারা কি মনে করেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দিলীপ ঘোষকে কি দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসে 2026-এর ভোটের আগে? এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে দিন সামনে এগিয়ে আসছে 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের একদম মেগা একটা শহীদ দিবস হয়, তৃণমূল কংগ্রেসের মেগা একটা কর্মসূচি হয়। সেদিনই কি এই দিলীপ ঘোষ দল বদল করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির সম্পূর্ণ চিত্রটাই বদলে দেবেন?
কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, অনেক বেশি বেশি করে আপনাদের নিজেদের মহলে টক টু বাংলার প্রত্যেকটি খবর ছড়িয়ে দিন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।